আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। ঢাকার বাইরে গুড়িয়ে দেওয়া হল শেখ হাসিনার স্বজন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়ায় ছাত্র জনতার বিক্ষোভ ভাঙচুর, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র হস্তান্তর। গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে দেশে নানাভাবে বিশৃঙ্খলার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতা মেজর হাফিজের। ভারতের ইন্ধন আছে কিনা খতিয়ে দেখার আহ্বান। ঢাকা চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ৬,৫০০ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়। এজলাস কক্ষের সামনে নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ। এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডির বাসা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাতভর ছাত্র জনতার বিক্ষোভের পর দিনেও এক্সকাভেটর দিয়ে ভবনের অর্ধেকাংশ গুড়িয়ে দেওয়া হয়েছে। ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। তবে এ সময় প্রশাসনের উপস্থিতি দেখা যায়নি। স্বৈরাচারী আওয়ামী লীগ, স্বৈরশাসক হাসিনা এবং মুজিববাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। সতর্ক করেন স্বৈরাচারের আস্তানা এদেশে থাকবে না। রিপোর্ট করছেন আদ্দিন সজীব, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। নির্ঘুম রাত পেরিয়ে দিনের শুরু ধানমন্ডির ৩২ নম্বরে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরও আওয়ামী লীগের দাম্ভিকতা আর শেখ হাসিনার বক্তৃতার ঘোষণাই কাল হল ইতিহাসের আলোচিত শেখ মুজিবুর রহমানের এই বাড়িটির। বছরের পর বছর তো বটেই, জুলাই বিপ্লবের পরও রাত বিরাতে যে নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কর্মীরা, সেটাও গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই মহিলাটা আসলে কি বলবো, ন্যূনতম যদি কিছু থাকতো লজ্জা শরম, তাহলে হচ্ছে গিয়ে উনি আগে জনগণের কাছে ক্ষমা চাইতো। ওনার তো এইভাবে বক্তব্যটা দেওয়া উচিত হয় না। হাজার হাজার ছাত্র এখনো পঙ্গু অন্ধ হয়ে আছে। হাজার হাজার মানুষকে গুম করেছে। এখনো কত মানুষ আমাদের কোথায় আছে কেউ জানে না। আমাদের একজন শহীদ ভাইয়ের রক্তের বিনিময় চাইতে কি বঙ্গবন্ধুর বাড়ির দাম বেশি? স্বৈরাচারী আওয়ামী লীগের কর্মসূচি, হাসিনার ভাষণ, টেলিফোনে কথোপকথনে বিক্ষুব্ধ হয়েই মূলত অভ্যুত্থানের ৬ মাস পর এমন ক্ষোভের বহিঃপ্রকাশ নানা বয়সের শ্রেণী পেশার মানুষের। কেউ কেউ আবার বাসার বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নেন, কারো কারো হাতে দেখা যায় লাইব্রেরির বিভিন্ন বইও। কত হাজার ছেলেমেয়ে জীবন দিয়েছে, কতগুলো পঙ্গু হয়ে হসপিটালে পড়ে আছে। তাদের জন্য কি তাদের কথা চিন্তা করে না তারা, যে তারা দেশ স্বাধীন করছে কি জন্য? শেখ হাসিনা এই দশা করছে বাংলাদেশের, নাইলে তো এই দশা হইতো না জীবনও। উনি যদি ছাইরা দিত, অন্য দল আইতো, সুন্দরভাবে দেশ চলতো। তাদের কর্মের ফল না, তারা যে স্বৈরাচারের আস্তানা করছে, হাজার হাজার ছাত্র জনতাকে মেরে ফেলছে। তাদের বার্তা পরিষ্কার, স্বাধীন বাংলাদেশে ছাত্র নাগরিকদের নির্মমভাবে হত্যার জন্য ন্যূনতম অনুতপ্ত বোধ যাদের নেই, তাদের এদেশে রাজনীতি করার অধিকারও নেই। এত খুন হওয়ার পরেও যে অনুতপ্ত হওয়ার বদলে আরো ঔদ্ধত্য প্রদর্শন, সেটার প্রতিবাদ, এটা বলতে পারেন পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। পৃথিবীর বিভিন্ন জায়গায় জালিম সরকার এসছে, ফ্যাসিবাদ সরকার এসছে, তারা কিন্তু সেগুলোকে সংরক্ষণ করেছে। আগামীতে আর কেউ যেন দেশে স্বৈরশাসক হাসিনার মতো দুঃশাসনের দুঃসাহস না করে, এই ক্ষোভ তার যেমন উদাহরণ, তেমনি জনসাধারণের সতর্ক বার্তা বলেও জানান বিক্ষুব্ধরা। আজকে যে পরিস্থিতি হয়েছে, এটা আসলে আমাদের কাম্য না। আমরা চাই না আসলে কাউকে এরকম ক্ষতি করে হাট করার জন্য। দেখেন, সে করছে, সে পাইতেছে। যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে, তারাও যদি এরকম স্বৈরাচারী পথ অবলম্বন করে, তাহলে দেশের জনগণ তাদেরকেও ছাড়বে না। এই ইতিহাসটা যেন দেখে তারা শিক্ষা নিয়ে যেন তারা আসে আমাদের সামনে। ক্ষমতাটা যে আসলে চিরস্থায়ী না, ওইটা যেন তারা ভাইবে চিন্তা একটা সঠিক সিদ্ধান্ত নেয়। জুলাই গণ অভ্যুত্থানের ৬ মাস পরে ছাত্র জনতার এমন ক্ষোভ নিয়ে কারো কারো মনে প্রশ্ন জাগলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সব পক্ষের বারবার এক কাতারে শামিল থাকার প্রমাণ হিসেবেও দেখছেন অনেকে। জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকার পতনের পর
এই ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এর ঠিক ৬ মাস পর আবারও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হলো, আরো বড় পরিসরে। অনেকে মনে করছেন গণহারে ছাত্র জনতাকে হত্যা এবং ২২,০০০-এরও বেশি মানুষকে আহত পঙ্গু করার দায় যাদের কাঁধে, তারা কোথায় অনুতপ্ত হবেন তা না হয়ে ওই হঠকারী দাম্ভিকতার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে জনগণের কাছে ফিরে আসার যে চেষ্টা, সেজন্যই আজকের এই পরিণতি। এর জন্য তারা শেখ হাসিনা সহ দলের নীতি নির্ধারকদেরকেই দুষছেন। আব্দিন সজীব, এটিএন বাংলা, ধানমন্ডি ৩২ নম্বর, ঢাকা। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার রাতেও ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল রাত ৮টার কিছু পরে এখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এখানে আসা ছাত্র জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এই ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। দাবি জানান শেখ হাসিনা সহ দোষীদের শাস্তির আওতায় আনার। একটা মানুষ যে খারাপ করার পরে যে তার যে প্রায়শ্চিত, এটা আমরা কোরআনেও পড়ছি, হাদিসেও পড়ছি, এটা দেখার জন্যই আসছে। যারাই বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার মতো শাসন চালাতে চাইবে তাদের এমন পরিণত হবে। পরবর্তীতে যেই সরকার আসবে সেই সরকারের কাছে একটাই চাওয়া যে বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাঁচতে পারে, সেদিকে তারা খেয়াল রাখে। কোনো অনৈতিক কাজ বাঁচি না, অনৈতিক কাজ করলে, পাওয়ারের অপব্যবহার করলে কি হতে পারে সেটা তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। সারা দেশে চলছে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। ঢাকার বাইরে ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে ওবায়দুল কাদের, শাহরিয়ার আলম, আমির হোসেন আমু, মাহবুবুল আলম হানিফের বাড়ি। এছাড়াও বিভিন্ন জেলায় শেখ হাসিনার স্বজনদের ঘরবাড়ি ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধরা জানান, দেশে ফ্যাসিবাদের দোসরদের সব আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। দুপুর 12টা নাগাদ সাবেক এই মন্ত্রীর বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকেন বিক্ষুব্ধরা। এ সময় আসবাবপত্র নিচে ফেলে দিয়ে আগুন দেয়া হয়। পরে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানিতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে আগুন দেয়া হয়েছে। গত ৫ আগস্টের পর থেকেই তালাবদ্ধ ছিল শাহরিয়ার আলমের বাসভবন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার রাত 12টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বরিশালের কালীবাড়ি রোডে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বাসভবনের সামনে যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সেখানে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর করা হয় তার বাসভবন। পরে রাত 2টার দিকে ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন ঘিরে ফেলে আন্দোলনকারীরা। পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় বাড়ির একাংশ। দুপুরের দিকে ঝালকাঠিতে আমির হোসেন আমুর নামে প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ও ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর করে বিপ্লবী ছাত্র জনতা। খুলনায় শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। নগরের ময়লাপোতা এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই বাড়িটিতে ভাঙচুর চালায়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনেও আগুন দেয়া হয়েছে। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের জামাল খান সহ বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া যশোর, কুমিল্লা, নাটোর, সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ দেশের বিভিন্ন জেলায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের সকল আস্তানা ভেঙে দেয়া হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দিল্লিতে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছে বাংলাদেশ। ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দেওয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে এই ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলেও জানায় সরকার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে যে ক্রোধের সৃষ্টি হয়েছে ওই ঘটনা তারই বহিঃপ্রকাশ। শেখ হাসিনার বক্তব্য দুইভাবে জনগণের মধ্যে অবজ্ঞা ও অশ্রদ্ধা সৃষ্টি করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছে তাদের মৃত্যু নিয়ে শেখ হাসিনা অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। অন্যদিকে অমানবিক প্রক্রিয়ায় ক্ষমতাসীন হয়ে তিনি যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবার পরও তিনি একই হুমকি ধামকির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানানো হয়। মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা তার বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভাষণ দেয়ায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমাগত মিথ্যা বানোয়াট মন্তব্য ও বিবৃতি দিচ্ছে বলে অভিযোগ করে ঢাকা। ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। আমরা ভারতকে আমরা তো অনুরোধ করে যাচ্ছি যে তাকে যেন এই ধরনের বক্তব্য দেওয়া থেকে যেন তাকে বিরত রাখার চেষ্টা করা হয়। আমরা দেখব যে কি ঘটে এবং কতটুকু তারা পদক্ষেপ নেয়, সেই অনুযায়ী আমাদেরকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তো একটা সৃষ্টি হয়েছিল, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি সেই অস্বস্তি দূর করে একটা দুই পক্ষের জন্য লাভজনক এবং দুই পক্ষেরই স্বার্থ উদ্ধার করে এরকম একটি ব্যালেন্স সম্পর্ক প্রতিষ্ঠা করতে, এবং সেই চেষ্টা বহাল আছে। এ সময় তিনি আরো জানান, এপ্রিলের মধ্যে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে দেশে নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন ভাঙচুরের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে এই ঘটনার পেছনে ভারতের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নিরপেক্ষ অবস্থানে থেকে জাতীয় নির্বাচন দিয়ে জাতিকে সংকট মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মেজর হাফিজ। তার দাবি, উস্কানি দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চায়। গণতন্ত্রের পথে যত বাধা আছে অন্তর্বর্তী সরকারকে তা দূর করার আহ্বান জানান বিএনপির এই নেতা। গতকালকের যে ঘটনা এখনো চলমান, এটির প্রতি আমরা দৃষ্টি রেখেছি এবং আশা করব যে এখন অতি দ্রুত এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হবে। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে সবচাইতে প্রয়োজন জাতীয় ঐক্য, বিশেষ করে যেখানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্য, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন
সেটি পূর্ণ করার জন্য নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। 7 ঘণ্টা পর শাহবাগ মোড়ের অবরোধ প্রত্যাহার করেছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। রবিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। এর আগে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে তাদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। দিনভর রাজধানীর ব্যস্ততম সড়কটি বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। রাসনা দাসকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। আন্দোলনকারীদের সাথে আলোচনা করতে বিকেলে শাহবাগ আসেন সার্জিস আলম। 1 ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর প্রধান উপদেষ্টার সাথে রোববার বৈঠকের আশ্বাসে সন্ধ্যা 6:30টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। একই সাথে দুঃখ প্রকাশ করেন নগরবাসীর ভোগান্তির জন্য। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের শহীদ পরিবারের প্রতিনিধি দল দেখা করবে, এই শর্তে আমরা আজকের ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলাম। সার্জিস আলম বলেন, শহীদদের স্বীকৃতিতে সরকার আশ্বাস দিলেও দৃশ্যমান অগ্রগতি নেই। সরকার তার জায়গা থেকে যত দ্রুত এই পদক্ষেপগুলো নিতে পারত আমাদের শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, তত দ্রুত তারা নিতে পারেনি। এদিকে বেলা 11:15টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। স্বৈরাচারের পতনের দাবিতে যে রাজপথে প্রাণ দিয়েছেন স্বজনরা, এবার সেই রাজপথই শহীদ পরিবারের সদস্যরা। আমি এটুকুই দাবি চাই, আমার ছেলের কবর দাবি চাই, আমার এই জনগণের ঘুষ চাই, কবর চাই। আমার নাতি যখন আমাকে প্রশ্ন করে, দাদি মা আমার বাবা কোথায়, আমি এই বাবাকে কি জবাব দেব? দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU ও বিশেষায়িত ডায়াবেটিস হাসপাতাল বারডেমের অবস্থান শাহবাগে। ঢাকা মেডিকেল মুখী সহ অন্যান্য হাসপাতালের অ্যাম্বুলেন্স চলাচল অবরোধের আওতা মুক্ত ছিল। তবে সাধারণ বাহন চলতে না পারায় বিড়ম্বনা পোহাতে হয় রোগী ও স্বজনদের। রোগী নিয়ে আসছে, এখন বিপদে পড়ছে, রিক্সা ভ্যান গাড়ি কিছুই পাচ্ছি না। আমার পায়ের সমস্যা, পায়ে গ্যাস দিতে আসছি, এখন আসতেও অনেক কষ্ট হয়েছে, রিক্সাও নাই, এখন পায়ে হেঁটেও যেতে পারছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি সড়ক বন্ধ করে দাবি দেওয়া না জানিয়ে উন্মুক্ত স্থানে আন্দোলন করার পরামর্শ দিয়েছেন। তবে তা আমলে না নেয় ক্ষুব্ধ সপ্তাহের শেষ কর্মদিবসে যানজটে নাকাল নগরবাসী। সাধারণ জনগণের যে সমস্যা হয়, এটা তো সরকার বুঝে না, পাবলিকও বুঝে না। পুরো সমস্যা, কোনো গাড়ি গুড়ি পাচ্ছি না, হাইটে আসতে হচ্ছে। আলোচনায় সমাধান না এলে আবারও শাহবাগ অবরোধ করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এই অবস্থায় সরকারের দায়িত্বশীল আচরণ আশা করেন নগরবাসী। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রায় দেন। একই সাথে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এ রায়ের প্রতিবাদে এজলাস কক্ষের সামনে বিক্ষোভ করে নিয়োগ বঞ্চিতরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬,৫৩১ জন শিক্ষকের নিয়োগ বাতিলের রায় ঘোষণার পর এজলাসের বাইরে বিক্ষোভ করেন বঞ্চিতরা। এ সময় বিচারককে উদ্দেশ্য করে নানা রকম স্লোগান, আদালতের দরজায় ধাক্কাধাক্কি সহ আইনজীবীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এই সরকার আমলে বিসিএসে কোটায় নিয়োগ হয়েছে, এই সরকার আমলে রেলে কোটায় নিয়োগ হয়েছে, এগুলি নিয়ে তো কোনো সমস্যা তৈরি হয় নাই। রাষ্ট্র কেন আমাদের নিচে নেমে খেলছে, এই উত্তর আমরা চাই। শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের ৬,৫৩১ জনকে নিয়োগ বহাল থাকবে, সেখানে কেন আমাদের এই রায় দেওয়া হলো? তাহলে সত্যি কি বিচারকরা বিক্রি হয়ে গেছে? ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিট আবেদনে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ আনা হয়। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট। যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের রায় এবং সরকারের পরিপত্র দুটো ফলো করে নতুন ভাবে রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিক্ষুব্ধ শিক্ষকরা বলেন, নিয়োগ বাতিল করে তাদের সাথে অন্যায় করা হয়েছে। পরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করেন। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩টি বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, এমন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক।
এছাড়াও তার রাষ্ট্রীয় সফরের খরচের তদন্ত করবে কমিশন। এসব তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, বর্তমান সরকারের কারো বিরুদ্ধে অপ্রয়োজনে বিদেশ সফরের অভিযোগ পাওয়া গেলে তাও খতিয়ে দেখবে দুদক। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। ক্ষমতা হারানোর পর একের পর এক দুর্যোগ নেমে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। এবার তার ডিগ্রি নিয়ে টান দিয়েছে দুদক। আমার যতটুকু করার আমি করে যাচ্ছি। শেখ হাসিনা 9টি দেশ থেকে 10টি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে নেওয়া 3টি ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে অভিযোগ উঠেছে, যার অনুসন্ধান শুরু করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। এছাড়াও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় বিদেশ সফরে কত টাকা খরচ করেছেন তারও অনুসন্ধান করছে দুদক। এমনকি বর্তমান সরকারের কেউ অপ্রয়োজনে বিদেশ গেলে তারও তদারকি করবে কমিশন। রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ ভ্রমণ। একজন রাষ্ট্রপ্রধান তিনি বিদেশ ট্যুর করতেই পারেন, সেটাকে আপনারা অপচয় মনে করছেন কেন? আসলে সেটা অভিযোগে যে বিষয়গুলো এসেছে সেখানে প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্য প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারের কেউ কেউ বিদেশ যায়, এটাও কি আপনারা খতিয়ে দেখবেন? হ্যাঁ, যদি এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি এবং অবশ্যই সেটা যাচাই করা হবে সেটা প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের এবং সেটা নীতিমালা অনুযায়ী হয়েছে কিনা, সেই প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। এদিকে প্রায় 900 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে দেশ টিভির এমডি আরিফ হাসান ও ন্যাশনাল ব্যাংকের 14 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরিফ হাসান, ব্যবস্থাপনা পরিচালক, দেশ টেলিভিশন লিমিটেড। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 14 জন বিশিষ্ট নাগরিক এবং একটি প্রতিষ্ঠানকে 21শে পদক 2025-এর ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গবেষণায় 21শে পদক পাচ্ছেন মইদুল হাসান, ভাষা ও সাহিত্যে মরণোত্তর শহীদুল জহির এবং হেলাল হাফিজ, এবং সমাজ সেবায় মরণোত্তর মোহাম্মদ ইউসুফ চৌধুরী। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান এবং সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। সাংবাদিকতা এবং মানবাধিকার বিভাগে 21শে পদক পাচ্ছেন মাহমুদুর রহমান, সাংবাদিকতায় মরণোত্তর মাহফুজ উল্লাহ, শিল্পকলার চিত্রকলা বিভাগে রোকেয়া সুলতানা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং সঙ্গীতে ফেরদৌস আরা এবং মরণোত্তর ওস্তাদ নিরোদ বরণ বড়ুয়া। চলচ্চিত্রে আজিজুর রহমান। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে 21শে পদকের জন্য মনোনীত করা হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানী ধানমন্ডির বাসা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, ডিবি হেফাজতে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সন্ধ্যায় জামালপুর সদরে শাওনের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী জামালপুর 5 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মা তহুরা আলী 1996 এবং 2001 সালে সংসদ সদস্য হন। সবশেষ 2009 সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। মেহের আফরোজ শাওন আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান, কথা বলবো তার সাথে। মিজান, শাওনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে কিছু কি জানতে পেরেছেন? তনুজা, আপনাকে ধন্যবাদ। মেহের আফরোজ শাওনকে এখনো কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি। আমাদেরকে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তার বিরুদ্ধে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের আওতায় পড়ে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে বিতর্কিত করার একটি অংশ। সেই পোস্টগুলোকেই ডিবি থেকে বলা হয়েছে যে এগুলো রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অংশ। এবং আরেকটি বিষয় আপনাকে তনুজা জানিয়ে রাখি যে কিছুদিন আগে ভারতের কলকাতায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মী একটি রেস্টুরেন্টে বৈঠক করেছেন। সেই বৈঠকে শাওনকে দেখা গেছে, এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয়টির পরেই শাওনকে নিয়ে নানা ধরনের কথা উঠেছে বিভিন্ন মহল থেকে। এরই পরিপ্রেক্ষিতে শাওনকে ডিবি আজকে আটক করেছে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে যে এরকম কোনো কারণে হয়তো তাকে আটক করা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তাকে সন্ধ্যার পরে আনা হয়েছে। 3 থেকে 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনো তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। যদি জিজ্ঞাসাবাদে তার প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সেক্ষেত্রে আগামীকাল সিএমএম আদালতে তাকে উঠানো হবে এবং রিমান্ডে নিয়ে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়, কারণ ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান তিনি আমাদের জানিয়েছেন যে এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। জিজ্ঞাসাবাদের পরে প্রাথমিক সত্যতা পাওয়া গেলেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং তখন গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তনুজা, এই হচ্ছে ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং পতিত আওয়ামী লীগ মিলে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জাতীয় প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রশাসন থেকে চিহ্নিত ফ্যাসিবাদের দোসরদের সরানোর কথা বলেন ফয়জুল করিম। প্রশাসনকে সরকারের নিয়ন্ত্রণে নিতে না পারলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সার্বিক পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন এই নেতা। দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছেন। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের মধ্যে আমি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে। আমরা চাই না জুলুম, অত্যাচার, অবিচার। আমরা চাই এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে। বিচারালয় তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী, আইন অনুযায়ী। যেখানে অন্য কোনো ইশারায় বিচার হবে না এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে দুর্নীতিবাজ থাকবে না। ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কয়েকশো শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং শিক্ষক মণ্ডলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবে ছাত্র শিবিরের অবদানের কথা তুলে ধরেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাহারি রকমের পিঠা পুলি নিয়ে রাজধানীর মগবাজারে উৎসবের আয়োজন করেছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। নিজ ক্যাম্পাসে পিঠা উৎসবে মেতে ওঠেন শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতেই এমন আয়োজন বলে জানান কলেজ কর্তৃপক্ষ। বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেন বিদেশিরাও। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতেই আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে শীতের পিঠার এই আয়োজন। দেশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন রকমের পিঠার আয়োজন ছিল এই পিঠা উৎসবে। We have shahi tukra and for spicy we have aloo tikki chaat and we have this Kashmiri this is a Kashmiri street food. আজকে আমাদের এখানে আছে মোরগ পাকল, তারপরে আছে চিকেন টিকিয়া, তারপরে আছে নাড়ু, তারপরে আছে নকশি সন্দেশ আর হচ্ছে পাটি চাপটা। পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসান। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের পরিচিত করতেই এই আয়োজন। এই সব আয়োজন ওদেরকে একটা ব্রেক দেয় এবং একটা মানে প্রাণশক্তি দেয়, যার ফলে ওরা মানসিক শক্তি নিয়ে আবার ওরা পড়াশোনায় ফিরে যাবে। এ সময় আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপমুক্ত রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব।
ওদের চোখে মুখে যে আনন্দর যে ঝিলিকটা আমি দেখেছি, আমরা আসলে সেটাই বেশি উপভোগ করছি। এবং কাশ্মীরি ওদের কালচারের খাবার যেটা নিয়ে এসছে, ওদের মতো করে কিছু মিষ্টি খাবার, কিছু পিঠাপুলি ওরাও নিয়ে এসেছে। আর আমাদের বাঙালি কালচারে যে পিঠা থাকে, চিতই পিঠা, ভাপা পিঠা, তারপরে নারিকেল পুলি এবং আরও অন্যান্য যেসব পিঠা ওরা নিজেরা তৈরি করে নিয়ে এসেছে। এবং ওদের বাড়িতে ওদের মাদের হেল্প নিয়ে ওরা যে তৈরি করেছে, ওদের ভিতরে এই আনন্দটা দেখার মতো। দিনব্যাপী আয়োজনে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও দর্শনার্থীরা অংশ নেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এতে বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত খেলোয়াড়দের মেয়ে এবং নারী শাখার বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং নারীদের লকার রুম ব্যবহারের সুযোগ দেবে, সেই সব প্রতিষ্ঠানের সরকারি অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে। মেয়েদের খেলায় অংশ নেওয়া ট্রান্সজেন্ডার নারীদের সংখ্যা বেশ কম হলেও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক যুদ্ধে তাদের অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। এবারে পাটেক্স খেলার খবর। নারী ফুটবলে কোচ ও খেলোয়াড় দ্বন্দ্ব নিরসনে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের নেতৃত্বাধীন 7 সদস্যের কমিটি। তদন্ত প্রতিবেদন এবং সুপারিশের আলোকে বাফুফের সভাপতি সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। রাতে গণমাধ্যমের কাছে তিনি জানান, নারী দলের 21 পদক প্রাপ্তি যে কোনো স্পোর্টসের জন্যই গর্বের বিষয়। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বর্তমানে ফুটবল মাঠে না থাকলেও ফুটবল আলোচনায় সরগরম পুরো দেশ। ইংলিশ কোচ পিটার বাটলার এবং বিদ্রোহী 18 নারী ফুটবলারের খবর এখন সবার শীর্ষে। বাফুফে গঠিত তদন্ত কমিটি কোচ ও নারী ফুটবলারদের সাথে কথা বলে রিপোর্ট জমা দিয়েছে বৃহস্পতিবার। সব দিক বিবেচনা করে, আবেগ যেমন ছিল, তাদের সাফল্য প্লাস নিয়ম অনুবর্তিত, আমরা সব দিক বিবেচনা করি আমরা অন্তত আমাদের দায়িত্বের প্রতি নির্ভর ছিলাম। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত মনে হয় না। তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান জানান, মেয়েরা দেশের ফুটবলে প্রচুর সাফল্য এনে দিয়েছে, তাই বিবেকের পাশাপাশি আবেগ দিয়েও তাদের বিদ্রোহের কারণ খুঁজেছেন তারা। সুপারিশ বা সিদ্ধান্ত দিয়েছি, তা সভাপতি মহোদয় যদি মনে করেন যে এটা নির্বাহী কমিটির মাধ্যমে করবেন, কিংবা উনি হয়তো প্লেয়ারদের সাথে আবার অধিকতর কথা বলে কোনো একটা সিদ্ধান্ত আসবেন, সেটা যে কোনোভাবে হতে পারে। সেটা আসলে ওনাকে জিজ্ঞেস করলে মনে হয় আমার সব ভালো হতো। নারী দলের 21 পদক প্রাপ্তিকে দেশের ফুটবল আরও এগিয়ে নিতে বিশাল অবদান রাখবে বলে মনে করেন বাফুফের সিনিয়র সহসভাপতি। নারী ফুটবল দল 21 পদক পেয়েছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা, শুধু ফুটবল না, আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্য একটা বড় প্রাপ্তি। তো এটা এই জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ এবং খেলোয়াড় যারা আছে তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। কারণ আমি মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলের প্রতি বাংলাদেশে আপামর জনসাধারণের একটা আগ্রহ বাড়বে, ফুটবল নিয়ে একটা ভালো ইতিবাচক আলোচনা হবে। তো এই জন্য আমি নারী দলের সাথে সংশ্লিষ্ট যারা ছিল তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ধ্বংসস্তূপে পরিণত ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। ঢাকার বাইরে গুড়িয়ে দেওয়া হলো শেখ হাসিনার স্বজন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ায় ছাত্র জনতার বিক্ষোভ ভাঙচুর, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র হস্তান্তর। গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে দেশে নানাভাবে বিশৃঙ্খলার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতা মেজর হাফিজের। ভারতের ইন্ধন আছে কিনা খতিয়ে দেখার আহ্বান। ঢাকা চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে 6,500 সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়। এজলাস কক্ষের সামনে নিয়োগ বঞ্চিতদের বিক্ষোভ।
এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডির বাসা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।